আসসালামু আলাইকুম। ক্লাস 9 আজকে সন্ধ্যে 7টা থেকে আমাদের লাইভ ক্লাস করার কথা ছিল, কিন্তু নেটওয়ার্ক সমস্যার জন্য হচ্ছে না। তো তোমাদেরকে বলবো যে তোমরা গুগল মিট বলে, মানে অনেকেই বলছে যে গুগল মিটে নাকি ভালো ক্লাস হবে, তো সেই জন্য তোমাদেরকে বলবো যে গুগল মিট অ্যাপটা তাহলে তোমরা ডাউনলোড করে রাখো। নেক্সট ক্লাসগুলো আমরা গুগল মিট থেকেই লাইভে ক্লাস করব, ঠিক আছে? তো যেহেতু আমি লাইভ করতে পারলাম না, সেই জন্যই আমি তোমাদেরকে ভিডিও করে ইউটিউবে সেন্ড করে দিচ্ছি। তোমরা সবাই ভিডিওটা দেখো আর বোঝার চেষ্টা করো, বুঝতে না পারলে আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? তো দেখো, আগের ক্লাসে আমরা পৃথিবীর গতি সমূহ এই চ্যাপ্টারটা আলোচনা শুরু করেছিলাম, এবং আগের দিন আমি এটাও বলেছিলাম যে পৃথিবী সহ সৌরজগতের অন্যান্য যে গ্রহগুলো রয়েছে তাদের আবর্তনকাল, পরিক্রমণকাল, এগুলো সম্পর্কে আলোচনা করেছিলাম। আর পৃথিবীর গতি সম্বন্ধে যে দুটি ধারণা বা দুটি মতবাদ প্রচলিত, যেমন পৃথিবী কেন্দ্রিক মতবাদ, সূর্য কেন্দ্রিক মতবাদ, এগুলো আমরা আলোচনা করেছিলাম। পৃথিবীর আবর্তন বেগ কোথায় বেশি কোথায় কম, কেন পৃথিবীর মধ্যে আবর্তন বেগ কম বেশি হয়, সেগুলোও আমি বলেছিলাম। তো এগুলো তোমরা ভালো করে বুঝতে পেরেছো আশা করছি। তো যাই হোক, আজকে আমরা পৃথিবীর আবর্তন গতির পর্যবেক্ষণ, মানে কোন কোন জিনিসগুলো থেকে আমরা বুঝতে পারি যে পৃথিবী আবর্তন গতি রয়েছে, আর আবর্তন গতির ফলাফল, এগুলো নিয়ে আলোচনা করব। তো দেখো, পৃথিবীর আবর্তন গতির পর্যবেক্ষণ, এটা শুরু করি আমরা। প্রথমেই দেখো আমি লিখেছি যে সূর্যের দৈনিক আপাত গতি পর্যবেক্ষণ। তো সূর্যের দৈনিক আপাত গতি বলতে আমরা কি বুঝি? দেখো, সকালবেলা যখন আমরা ঘুম থেকে উঠি তখন আমরা দেখতে পাই সূর্য পূর্ব আকাশে উঠছে, তাই তো? তারপর আস্তে আস্তে সূর্যটা আকাশের দিকে উঠতে থাকে। দুপুরবেলা কি হয়, দুপুর ঠিক 12টা যখন হয়, সূর্যটা ঠিক আমাদের মাথার উপর থাকে। তারপর যখন সন্ধ্যা হয় তখন পশ্চিম দিকে অস্ত যায়। তো এটা দেখে মনে হয় যে সূর্যটা পূর্ব থেকে পশ্চিম দিকে হাঁটছে, তাই না? এটা মনে হয় যে সূর্যটা ঘুরছে। কিন্তু দেখো, আমরা একটু যদি চিন্তা করি তাহলে দেখতে পাবো যে পৃথিবী থেকে সূর্যের দূরত্ব হচ্ছে 15 কোটি কিলোমিটার। আর এতটা দূরত্বে, মানে এতটা রাস্তা, সূর্য কিন্তু পৃথিবীর চারিদিকে ঘুরতে অনেকটা বেশি সময় লাগবে। মানে এটা কিন্তু 24 ঘন্টায় একবার প্রদক্ষিণ করা সম্ভব নয়, এতটা রাস্তা, তাই না? তো তাহলে আমরা এটা কেন হচ্ছে? এই যে পূর্ব থেকে পশ্চিম দিকে সূর্য হাঁটছে, এটাকে বলা হয় সূর্যের দৈনিক আপাত গতি। তো এই গতি, এটা দেখে আমরা বুঝতে পারি যে মনে হয় যে সূর্যটা পৃথিবীর চারিদিকে ঘুরছে, কিন্তু এতটা পথ তো সূর্যের অতিক্রম করা এই 24 ঘন্টায় সম্ভব নয়। তো সেই জন্যেই সূর্যের এই আপাত দৈনিক গতি পর্যবেক্ষণ করে আমরা বুঝতে পারি যে সূর্য স্থির, পৃথিবী সূর্যের চারপাশে ঘুরছে, তাই তো? তো এটা একটা প্রমাণ, পৃথিবীর আবর্তন গতির একটা প্রমাণ। তোমাদের মধ্যে মানে এই যে পৃথিবীর আবর্তন গতির পর্যবেক্ষণ আমি লিখেছি, এর জায়গায় তোমাদের যদি এরকম কোশ্চেন আসে যে পৃথিবীর আবর্তন গতির সপক্ষে কয়েক প্রমাণ দেখাও, তোমরা মানে প্রমাণগুলি লেখো, তো তখন তোমরা এই পয়েন্টগুলি আলোচনা করবে, ঠিক আছে? তো প্রথমে আমি বললাম সূর্যের দৈনিক আপাতগতি পর্যবেক্ষণ। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে সূর্যের দৈনিক আপাতগতি কোনটাকে বলা হচ্ছে। ওই যে সূর্য সকালবেলা পূর্ব দিকে উঠছে, তারপর সন্ধ্যাবেলা পশ্চিম দিকে অস্ত যাচ্ছে, এই যে গতিটা, এটাকে বলা হচ্ছে সূর্যের দৈনিক আপাতগতি, ঠিক আছে? এরপর দেখো 2 নম্বর রয়েছে পতনশীল বস্তুর আপাত সঞ্চালন পর্যবেক্ষণ। এটা কি? এটা হচ্ছে যে বায়ু যখন নিশ্চল অবস্থায় থাকে, মানে বায়ু যখন সেরকম চলাচল হয় না, তখন যদি খুব উঁচু স্থান থেকে একটা পাথরের টুকরো নিচের দিকে ফেলা হয়, তাহলে দেখা যায় যে ওই পাথরখণ্ডটি ভূপৃষ্ঠের ওপর লম্বভাবে না পড়ে পূর্ব দিকে এগিয়ে পড়ে। মানে অনেক উঁচু থেকে একটা পাথরখণ্ডকে নিচে ফেলে দেয়া হচ্ছে, অনেক উঁচু স্থান থেকে পাথরখণ্ডটা নিচে পড়ছে, তখন দেখা যায় যে নিচে থেকে যখন পড়ছে লম্বভাবে পড়ার কথা, মানে সমানভাবে পড়ার কথা, কিন্তু তা না পড়ে সেই পাথরটা কি হয়, পূর্ব দিকে একটু এগিয়ে পড়ে। তো এটা থেকেই প্রমাণিত হয় যে পৃথিবীর আবর্তন গতি রয়েছে, পৃথিবীর আবর্তিত হচ্ছে বলেই এটা হয়, নইলে পৃথিবীটা মানে নইলে পাথরের খণ্ডটি ভূপৃষ্ঠের ওপর লম্বভাবে পড়তো, ঠিক আছে? তারপর 3 নম্বর দেখো বিজ্ঞানী ফুকোর পরীক্ষা। তো এই পরীক্ষাটা কি? ফুকোর পরীক্ষাটা কি?
দেখো ফরাসি বিজ্ঞানী ফুকো 1851 খ্রিস্টাব্দে প্যারিসের একটা গির্জার চূড়া থেকে, মানে পার্থিয়ান গির্জার চূড়া থেকে 61 মিটার দীর্ঘ একটা তারের 24 কিলোমিটার ওজনের একটা লোহার বল ঝুলিয়ে দেন, আর বলের নিচে একটা পিন আটকে দেন। আর ওই যে বলের নিচে যে পিন আছে তার নিচে হালকাভাবে বালি বিছিয়ে রাখেন। আর ওই বলটি তিনি ওই যে সরু তারের সাহায্যে এমনভাবে ঝুলিয়ে দেন যাতে ওই পিনটি বালির ওপর হালকাভাবে ছুঁয়ে থাকে। তো এই রকম প্রস্তুতি তিনি করে রাখেন। তারপরে তিনি কি করেন, উত্তর থেকে দক্ষিণে ওই বলটিকে দুলিয়ে দেন, একটুকু নড়িয়ে দেন। তো কিছুক্ষণ পরে তিনি লক্ষ্য করেন যে দোলকটি উত্তর থেকে দক্ষিণে সমানভাবে দুললেও বালির ওপর পিনের দাগটা ক্রমশ পূর্ব দিকে সরে সরে যাচ্ছে। মানে বারবার বালির ওপর দাগ পড়ছে ঠিকই, মানে ঠিক এরকম অনেকটা এরকম হচ্ছে দাগটা, এরকম দাগটা হচ্ছে। তোমাদের বইয়ে দেখবে ছবি আছে, দেখলে বুঝতে পারবে। দাগটা এগিয়ে গিয়ে আস্তে আস্তে এরকম দাগটা হতে হতে প্রথমে যে বালির ওপর দাগটা কেটেছিল 24 ঘন্টা পরে সেই দাগটিতেই এসে মিলে যাচ্ছে। তো দেখো এটা থেকে, মানে এই পরীক্ষা থেকে এটাই সিদ্ধান্তে আসা যায় যে আলপিনের দাগগুলি পশ্চিম থেকে পূর্ব দিকে ক্রমশ সরে সরে যাচ্ছে এবং 24 ঘন্টা পরে প্রথম দাগে আবার মিলিত হচ্ছে। তো এটা কেন হচ্ছে, এটা দেখে আমরা বুঝতে পারি যে পৃথিবীর আবর্তন রয়েছে, আবর্তন গতি রয়েছে, আর এই আবর্তন গতির জন্যই এটা হচ্ছে, তাই তো। এটা হচ্ছে বিজ্ঞানী ফুকোর পরীক্ষা। তারপর দেখো এখানে আমি লিখেছি যে পৃথিবীর অভিগত গোলীয় আকৃতি। পৃথিবী যে অভিগত গোলক সেটা আমরা সবাই জানি। অভিগত গোলক বলতে কি বোঝায়? অভিগত গোলক হচ্ছে পৃথিবীর নিরক্ষীয় যে অঞ্চলটা, মানে মাঝখানটা হচ্ছে স্ফীত এবং দুই মেরু অঞ্চলটা হচ্ছে চাপা। তো সেই জন্যই পৃথিবীকে অভিগত গোলক বলা হয়, তাই তো। পৃথিবীর পরিধি সর্বত্র সমান নয়, এটা আমরা জানি। তো পৃথিবীর আকৃতি এরকম হলো কেন? পৃথিবীর আকৃতি অভিগত গোলক হলো কেন? যেহেতু পৃথিবী আবর্তন করছে, সেই জন্য কি হয়, পৃথিবীর যে মাঝখানের যে অংশটা সেটা বাইরের দিকে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, সেজন্য মাঝখানের অংশটা স্ফীত হয়ে গেছে আর দুই মেরু অঞ্চল চাপা হয়ে গেছে। তো পৃথিবীর এই অভিগত গোলীয় আকৃতি আমাদেরকে প্রমাণ দেয় যে পৃথিবীর আবর্তন গতি রয়েছে, পৃথিবী আবর্তিত হচ্ছে, তাই তো। এটা হচ্ছে একটা প্রমাণ। এছাড়াও রয়েছে, দেখো মানে এটা ছাড়াও আমরা বলবো যে উপগ্রহ চিত্র থেকে আমরা দেখতে পাই, মানে অনেক উপগ্রহ থেকে তো ছবি তোলা হয়, সেখানেও কিন্তু দেখা যায় যে পৃথিবী পশ্চিম থেকে পূর্ব দিকে আবর্তিত হচ্ছে। তারপর দেখো পৃথিবী ছাড়াও অন্যান্য যে গ্রহগুলি রয়েছে, আরও 7টি যে কুলীন গ্রহ রয়েছে, সেই গ্রহগুলিও আবর্তন গতি রয়েছে। আগের দিন আমি আলোচনা করেছিলাম বাকি যে 7টি গ্রহ তাদের আবর্তন গতি, আবর্তন কাল সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। তাহলে পৃথিবী যেহেতু একটা গ্রহ, পৃথিবীরও আবর্তন গতি রয়েছে, তাই তো। তো এগুলোই হচ্ছে আবর্তন গতির সপক্ষে প্রমাণ। বোঝা গেছে? এরপর আমরা আবর্তন গতি বা আহ্নিক গতির ফলাফলগুলো নিয়ে একটু আলোচনা করব। আশা করছি তোমরা বুঝতে পেরেছো পৃথিবীর আবর্তন গতির পর্যবেক্ষণটা। এখন আমরা পৃথিবীর আবর্তন গতির ফলাফলগুলো নিয়ে একটু আলোচনা করব, যে পৃথিবীর আবর্তন গতির ফলে কি কি হচ্ছে। তো প্রথমেই বলবো সূর্যোদয় ও সূর্যাস্ত হয়। সূর্যোদয় ও সূর্যাস্ত হয়, তাই তো। এটা আমরা ছোট থেকে জেনে আসছি যে পৃথিবী ঘুরছে বলে সূর্য উদিত হচ্ছে এবং সন্ধ্যাবেলা সূর্যাস্ত হচ্ছে। তো দেখো ধরে নাও এটা হচ্ছে সূর্য, সূর্যের চারপাশে পৃথিবী ঘুরছে, আর এখানে এটা রয়েছে পৃথিবী, পৃথিবী নিজের চারপাশে আবর্তন করছে, তাই তো 24 ঘন্টায়। তো দেখো এই অংশটাতে সূর্যের আলো পড়ছে, সেজন্য এখানে হচ্ছে দিন, এই অংশে আলো পড়ছে না, তাই এখানে হচ্ছে রাত, তাই তো।
এটাও আমরা বলতে পারি, মানে পৃথিবীর আবর্তন গতির ফলাফল নিয়ে এটাও আমরা আরেকটা ফলাফল বলতে পারি যে দিন রাত্রি সংঘটিত হচ্ছে, দিন রাত্রি সংঘটিত হচ্ছে। তো দেখো প্রথমেই বলছিলাম যে সূর্যোদয় ও সূর্যাস্ত হয়, যেহেতু পৃথিবী নিজের ওপর মানে নিজের অক্ষের চারপাশে ঘুরছে, সেই জন্যে কি হয়, সকালবেলা সূর্য উদিত হচ্ছে আর সন্ধ্যাবেলা সূর্যাস্ত হচ্ছে, তাই তো। যদি পৃথিবী নিজের চারপাশে না ঘুরতো তাহলে কি হতো, একটা দিক দিন তো দিনই থেকে যেত আর একটা দিক রাত তো রাতই থেকে যেত, মানে সূর্যোদয় সূর্যাস্ত এটা পর্যায়ক্রমে হতো না, তাই তো। যেহেতু পৃথিবী আবর্তন করছে তার জন্যেই সূর্যোদয় ও সূর্যাস্ত হচ্ছে। আর দুপুরবেলা কি হয়, 12টার সময় সূর্যটা পৃথিবী ঠিক মানে আমাদের ঠিক মাথার ওপর থাকে, তাই তো। তারপর দেখো আমি লিখেছি দিন রাত্রি সংঘটিত হয়, যেহেতু পৃথিবী আবর্তন করছে, পৃথিবীর আবর্তন গতি রয়েছে, তার জন্যই দিন রাত্রি সংঘটিত হচ্ছে। আর দিন রাত্রির মাঝখানের যে অংশটা, যেখানে একটা দিন শেষ হয়ে রাতের শুরু, সেটাকে কি বলা হয়, সেটা তো আমরা সবাই জানি, সেটাকে বলা হয় কি বলা হয় বলো তো। এই যে একটা রেখা সৃষ্টি হচ্ছে, এই রেখাটিকে কি বলা হয়, এটাকে বলা হয় ছায়াবৃত্ত, তাই তো, ছায়াবৃত্ত বলা হয়। রাত পেরিয়ে মানে এই ছায়াবৃত্ত মানে দিন আর রাতের মাঝখানে একটা সূক্ষ্ম রেখা সৃষ্টি হচ্ছে, এটাকে বলা হয় ছায়াবৃত্ত। তো দিন পেরিয়ে যখন ছায়াবৃত্ত ক্রস করে যাচ্ছে তখন কি হয়, রাত শুরু হচ্ছে, তাই তো। মানে ওই অংশটাকে কি বলা হয়, গোধূলি বলা হয়। আর রাত শেষ হয়ে যখন দিন মানে ওই ছায়াবৃত্ত পেরিয়ে দিন শুরু হচ্ছে, তখন সেই অংশটাকে মানে সেই জায়গাটাকে বলা হয় কি বলা হয়, এটা তোমরা সবাই জানো, বলো কি বলা হয়, উষা বলা হয়, তাই তো। মানে সূর্যোদয়ের আগে যে অবস্থাটা, যখন ঈষৎ আলোকিত অংশটা আমরা দেখতে পাই পূর্ব আকাশে, সেটাকে বলা হয় উষা। আর সন্ধ্যাবেলা যখন সূর্যটা অস্ত যাচ্ছে তখন যে একটা ক্ষীণ আলো দেখতে পাওয়া যায়, সেটাকে বলা হয় সূর্যাস্ত, তাই তো। সেই সময়টাকে বলা হয় গোধূলি। তাহলে তোমাদের এরকম কোশ্চেন আসতে পারে যে উষা ও গোধূলি কাকে বলে, উষা গোধূলি। এই যে ওয়ার্ডগুলো আমি লিখছি এগুলো তোমরা ভালো করে পড়বে, হ্যাঁ। উষা, গোধূলি, ছায়াবৃত্ত, এগুলো পড়বে ভালো করে। আর এর সঙ্গে তোমরা এই কথাটাও মনে রাখবে যে গোধূলির স্থায়িত্বটা নিরক্ষরেখায় সবচেয়ে কম, আর দুই মেরুতে সব থেকে হচ্ছে বেশি। তো আমরা জানলাম যে পৃথিবীর আবর্তন গতির ফলে সূর্যোদয় ও সূর্যাস্ত হচ্ছে, দিন রাত্রি সংঘটিত হচ্ছে। আর কি হয় বলো তো, সমুদ্রে জোয়ার ভাটা হয়, জোয়ার ভাটা সংঘটিত হয়, জোয়ার ও ভাটা হয়। সাধারণত চাঁদের আকর্ষণে পৃথিবীতে জোয়ার ভাটা হয়, তাই তো। চাঁদের আকর্ষণে সমুদ্র এবং নদীতে এবং হ্রদের জল ফুলে ফেপে ওঠে এবং এর ফলে জোয়ারের সৃষ্টি হয়। তো দেখো পৃথিবী যেহেতু ঘুরছে, আর আবর্তিত পৃথিবীর যে অংশটা চাঁদের সামনে আসে সেখানে কি হয়, মুখ্য জোয়ার হয়। চাঁদের আকর্ষণে সেই অঞ্চলে মুখ্য জোয়ার হয়, এবং এর যে বিপরীত দিকটা, সেই বিপরীত দিকে কি হয়, গৌণ জোয়ার হয়, তাই তো। চাঁদের যে দিকটায় মানে পৃথিবীর যে দিকে চাঁদ আছে সেখানে কি হয়, মুখ্য জোয়ার হয়, আর তার বিপরীত দিকে হয় গৌণ জোয়ার। তো পৃথিবী যেহেতু আবর্তিত হচ্ছে, 24 ঘন্টায় একবার আবর্তন করছে, সেই জন্যই পৃথিবীর প্রতিদিন একই স্থানে দুবার জোয়ার হয় এবং দুবার ভাটা হয়। বোঝা গেছে, দুবার জোয়ার এবং দুবার ভাটা হয়। তো পৃথিবী যদি আবর্তন গতি না থাকতো তাহলে চাঁদের প্রভাবে কোনো স্থানে 27.5 দিন অন্তর অন্তর জোয়ার হতো। যেহেতু পৃথিবীর আবর্তন করছে সেই জন্য কি হচ্ছে, পৃথিবীর কোনো স্থানে দুবার জোয়ার এবং দুবার ভাটা হচ্ছে, ঠিক আছে, এটা মনে রাখবে। এরপর দেখো পৃথিবীর আবর্তন গতির আর একটা ফলাফল হচ্ছে বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ।
এই জিনিসটা তোমাদেরকে ভালো করে পড়তে হবে, হ্যাঁ, জানতে হবে। বায়ু প্রবাহ ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ। ফেরেল, বিজ্ঞানী ফেরেলের কথা তোমরা শুনেছো, ফেরেলের সূত্রটা তোমরা জানো, তবু আমি আর একবার বলছি। দেখো, এই যে পৃথিবী আবর্তন করছে, পৃথিবীর আবর্তনের জন্যই পৃথিবীতে কোরিওলিস বলের সৃষ্টি হচ্ছে। কোরিওলিস বল কি? কোরিওলিস বল হচ্ছে, ধরে নাও তোমরা দুই বন্ধু দুজন দুজনের হাত ধরে ঘুরছো, তো তাহলে কি হয়, এইভাবে যদি তোমরা ঘোরো তাহলে দুজনের একটা ছিটকে বেরিয়ে আসার একটা প্রবণতা থাকে। এটা আর একটু ভালো করে বলি তোমাদেরকে। মেলায় দেখবে অনেক সময় এরকম একটা মাঝখানে দণ্ড থাকে, আর এদিকে দেখবে এখানে মানে ছোট ছোট বাচ্চাদের খেলনা থাকে, খেলনা ঘোড়া বা গাড়ি থাকে, যেগুলো কি হয় এই খুঁটিটিকে এটাকে কেন্দ্র করে ঘোরে, আর এই খেলনা গাড়িগুলোতে বাচ্চারা বসে থাকে, তাই তো? তো এগুলো ঘুরতে থাকে, তাই তো? যখন এগুলো ঘোরে তখন কি হয়, এগুলোর একটা বাইরের দিকে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, তাই তো? তো এই যে বাইরের দিকে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা, সেটাকে বলা হয় কোরিওলিস বল। তো পৃথিবীর আবর্তন গতি রয়েছে, পৃথিবীও ঘুরছে, সেই জন্যেই পৃথিবীতে অবস্থিত যে বস্তুগুলো তাদেরও বাইরের দিকে বেরিয়ে যাওয়ার একটা প্রবণতা থাকে, যেটাকে বলা হয় কোরিওলিস বল। আর এই প্রবণতার জন্যেই কি হয়, যখন বায়ু দক্ষিণ গোলার্ধ থেকে মানে দক্ষিণ থেকে উত্তর দিকে প্রবাহিত হয়, তখন মানে উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। এইভাবে যখন যাচ্ছিল বায়ুটা, সোজা প্রবাহিত হওয়ার কথা, কিন্তু তা না করে কি হয়, ডান দিকে বেঁকে প্রবাহিত হয়। আবার উত্তর থেকে যখন দক্ষিণ দিকে আসে তখন কি হয়, বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। এটা হচ্ছে ফেরেলের সূত্র, ঠিক আছে? তো যেহেতু পৃথিবী ঘুরছে, তার ফলে কোরিওলিস বলের সৃষ্টি হচ্ছে, এবং এই কোরিওলিস বলের ফলে এই যে বায়ু প্রবাহ এবং সমুদ্রের দিক বিক্ষেপ হচ্ছে। এই যে বায়ুটা উত্তর দিকে প্রবাহিত হতে হতে ডান দিকে বেঁকে গেল, দক্ষিণ দিকে প্রবাহিত হতে হতে বাঁ দিকে বেঁকে গেল। ঠিক একইভাবে সমুদ্র স্রোতের ক্ষেত্রেও এটা হয়, উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়। তো এই দিক বিক্ষেপটা হচ্ছে কি জন্য? যেহেতু পৃথিবী আবর্তন করছে, পৃথিবীর আবর্তনের ফলে কোরিওলিস বলের সৃষ্টি হচ্ছে, এবং তার ফলে বায়ুপ্রবাহ ও সমুদ্র স্রোতের দিক বিক্ষেপ হচ্ছে। বোঝা গেছে? এরপর দেখো, পৃথিবীর আবর্তন গতির আর একটা ফলাফল হচ্ছে সময় পরিবর্তন। এখানে লিখছি, হ্যাঁ, 5 নম্বরে লিখি সময় পরিবর্তন। এটা কিভাবে হচ্ছে? দেখো, পৃথিবী নিজের চারপাশে যখন একবার ঘুরছে, একবার পূর্ণ আবর্তন করতে সময় লাগে 24 ঘন্টা, প্রায় 24 ঘন্টা, তাই তো? আর এই 24 ঘন্টাকে প্রতিটি ভাগকে 1 ঘন্টা ধরা হয়, 1 ঘন্টা করে করে ভাগ করা হয়, আর একটা ঘন্টাকে সমান 60টি ভাগে ভাগ করা হয়, এবং 60টি ভাগকে প্রতিটিকে 1 মিনিট করে করে ভাগ করে, 1 মিনিটকে আবার 60 সেকেন্ড করে ভাগ করে 1 সেকেন্ড করে করে ভাগ করা হয়, তাই তো? তো এইভাবে সময় নির্ধারণ করা হয়। তো দেখো, একবার যখন পৃথিবী আবর্তন করছে, 24 ঘন্টায় একবার আবর্তন করছে এবং 360 ডিগ্রি কোণ উৎপন্ন করছে, তাই 1 ডিগ্রি অন্তর পৃথিবীর মোট দ্রাঘিমার সংখ্যা হচ্ছে 360টি। এই জন্য 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট, তাই তো? 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট। যেহেতু 24 ঘন্টায় পৃথিবী এই যে 360 ডিগ্রি কোণ তৈরি হচ্ছে, সেজন্যেই 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট, ঠিক আছে? আর 1 ডিগ্রি দ্রাঘিমার মান বাড়লে, 1 ডিগ্রি দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 4 মিনিট বললাম। তো এই জন্যে পৃথিবীর আবর্তনের কারণেই এইভাবে সময়ের পরিবর্তন হয়, ঠিক আছে? তোমরা শুধু এটাই মনে রাখো যে পৃথিবী যেহেতু একবার আবর্তন করছে, তার ফলে 24 ঘন্টা ধরা হচ্ছে, 24 ঘন্টা একবার আবর্তন করছে, আর ওই 24 ঘন্টাকে 24টা ভাগে ভাগ করে প্রত্যেকটা ঘন্টা 1 ঘন্টা 1 ঘন্টা করে ভাগ করা হচ্ছে, আর একটা ঘন্টাকে 60 মিনিটে ভাগ করা হয়, আর 60 মিনিটকে একটা মিনিটকে আবার 60 সেকেন্ডে ভাগ করা হয়, তাই তো? এইভাবে সময়ের পরিবর্তন হয়। তারপর দেখো, এই যে বললাম পৃথিবীর অভিগত গোলকীয় রূপ, এটাও সম্ভব হচ্ছে পৃথিবীর আবর্তন গতির ফলে।
পৃথিবী যেহেতু আবর্তিত হচ্ছে সেই জন্যেই পৃথিবীর আকৃতিটা অভিগত গোলক হয়েছে, মানে পৃথিবীর মাঝখানটা স্ফীত হয়ে গেছে আর দুই মেরু অঞ্চলটা চাপা হয়ে গেছে। আর একটা বলবো পৃথিবীর আবর্তন গতির ফলাফল আর একটা হচ্ছে জীবজগতের সৃষ্টি হচ্ছে, জীবজগতের সৃষ্টি এবং অস্তিত্ব রক্ষা। এটা কিভাবে? এটা দেখো, পৃথিবী যদি আবর্তন না করতো, পৃথিবী যদি না ঘুরতো, তাহলে কি হতো, পৃথিবীর একটা অংশে দিন তো দিনই হয়ে থাকতো, আর ওই অঞ্চলটাতে মানে যে দিকটাতে দিন হচ্ছে সেই অংশে তাপ সঞ্চয় হতে 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 ওই অঞ্চলটা খুবই গরম হতো। বিপরীত দিকে যেদিকে রাত থাকছে সেই দিকটাতে রাতই থেকে যেত, আর ওখানে তাপ বিকিরণ হতে 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 ওই অঞ্চলটা পুরো ঠান্ডা বরফ হয়ে যেত, তাই না? তাহলে কি হতো, এরকম হলে পৃথিবীতে প্রাণের আবিষ্কার হতো না, মানে প্রাণের সৃষ্টি হতো না। তো পৃথিবী যেহেতু ঘুরছে, আবর্তন করছে, তার ফলে পর্যায়ক্রমে দিন রাত্রি সংঘটিত হচ্ছে, সময়ের পরিবর্তন হচ্ছে, তো এর ফলে পৃথিবীতে প্রাণের সৃষ্টি হচ্ছে। মানে সূর্যের আলো এক অংশে পড়ছে, মানে পৃথিবীর পুরো অংশেই সূর্যের আলোটা ছড়িয়ে পড়ছে এবং এর ফলে পৃথিবীতে প্রাণের আবির্ভাব হচ্ছে। ঠিক আছে, তাপমাত্রাটাও মানে তাপমাত্রার সমতা বজায় থাকছে, এগুলো। তো পৃথিবীর আবর্তন গতির ফলাফলগুলো আমরা জানলাম। কোরিওলিস বল কিভাবে সৃষ্টি হচ্ছে, কোরিওলিস বল কি এবং তার প্রভাব, এটাও আমরা আমি বললাম। তারপর নিয়ত বায়ু প্রবাহের দিক বিক্ষেপ, যেটা মানে বায়ু, ওই যে সমুদ্র স্রোত এবং বায়ু প্রবাহের দিক বিক্ষেপ যেটা বললাম, সেটা আমি আরেকটু ভালো করে বলি। নিয়ত বায়ু প্রবাহ মানে ফেরেলের সূত্রটা আমি বললাম। তো ফেরেলের সূত্রে কি হয়, নিয়ত বায়ু প্রবাহ যখন হয়, মানে আয়ন বায়ু, মেরু বায়ু, এগুলো তো আমরা পড়েছি ক্লাস 8-এ। তো এই বায়ুগুলো যখন প্রবাহিত হয় তখন উত্তর দিকে ডান দিকে বেঁকে প্রবাহিত হয়, দক্ষিণ দিকে বাঁ দিকে বেঁকে প্রবাহিত হয়, তাই না? তো এইভাবে আয়নবায়ু উত্তর গোলার্ধে ডান দিকে বেঁকে উত্তর পূর্ব আয়নবায়ু রূপে এবং দক্ষিণ গোলার্ধে বাঁ দিকে বেঁকে দক্ষিণ পূর্ব আয়নবায়ু রূপে প্রবাহিত হয়, তাই তো? এটা আমরা জানি। তো যাই হোক, এটাই হচ্ছে নিয়ত বায়ু প্রবাহের দিক বিক্ষেপ। এটা তোমরা টেক্সট বইটা ভালো করে পড়বে, তাহলে বুঝতে পারবে। আমি যেগুলো বলছি, মানে যে ভিডিওগুলো আমি দিচ্ছি তোমাদেরকে, সেই ভিডিওগুলো দেখার পরেই তোমরা টেক্সট বইটা প্রত্যেকটা লাইন খুঁটিয়ে পড়বে, তাহলে একদম মনের মধ্যে গেঁথে যাবে জিনিসটা। তোমরা ভিডিওটা দেখে পরে যদি তোমরা ফোনে গেম খেলতে লেগে যাও, বইটা না খোলো, তাহলে কিন্তু বুঝতে পারবে না, মাথার উপর দিয়ে সব কিছু যাবে। ঠিক আছে, তো আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো যে ভিডিওটা দেখার পরেই তোমরা টেক্সট বইটা ভালো করে পড়ো, তাহলে তোমরা পুরো জিনিসটা ভালো করে বুঝতে পারবে এবং মাথার মধ্যে গেঁথে যাবে জিনিসটা। তারপরে যদি বুঝতে না পারো আমার সঙ্গে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? আমি আবারও বলে দেবো। তারপর দেখো, আগের ক্লাসে আমি বলেছিলাম যে পৃথিবী তার অক্ষের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে আছে, মানে কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি হেলে অবস্থান করছে, তাই তো? আর এই হেলে অবস্থানের কারণে কি হয়, যেহেতু পৃথিবী হেলে অবস্থান করছে সেই জন্যই কি হয়, পৃথিবীতে ঋতু পরিবর্তন ঘটে, মানে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য হয়। সূর্যরশ্মির পতন কোণের তারতম্যটা তোমরা যখন আমি পৃথিবীর পরিক্রমণ গতিটা আলোচনা করব তখন একটু ভালো করে বলবো। দেখো, এই যে পৃথিবীর অক্ষটা হেলে আছে, তো এই হেলে থাকার কারণে পৃথিবীর যে গোলার্ধটা সূর্যের দিকে হেলে থাকে সেই গোলার্ধে সূর্যরশ্মি লম্বভাবে পড়ে এবং লম্বভাবে পড়ার ফলে সেই গোলার্ধে কি হয়, তাপমাত্রা বেশি হয়, এবং যে গোলার্ধে সূর্যরশ্মি তীর্যকভাবে পড়ছে সেখানে তাপমাত্রা ঘাটতি দেখা যায়, সেখানে তাপমাত্রা কম হয়। তো এটাকেই বলা হচ্ছে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য, কোথাও বেশি তাপমাত্রা হচ্ছে, কোথাও কম তাপমাত্রা হচ্ছে। আর এই যে সূর্যরশ্মির পতন কোণের পার্থক্যের জন্যই কি হয়, দিন ও রাতের দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি হয়। এই যে আমরা মহাবিষুব বা জলবিষুব আমরা জানি, মহাবিষুব বা জলবিষুবের দিন কি হয়, পৃথিবীর সর্বত্র দিন রাত্রি সমান হয়। আর কর্কট ক্রান্তি এবং মকর সংক্রান্তির দিন কি হয়, মকর সংক্রান্তির দিন মকর ক্রান্তি রেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, আর কর্কট ক্রান্তির দিন কর্কট ক্রান্তি রেখার উপর সূর্যরশ্মি লম্বভাবে কিরণ দেয়, তাই তো? তো এটাকেই বলা হচ্ছে দিন রাত্রির দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি। মানে কখনো কি হয়, দিনের পরিমাণ বাড়ে, দিনের দৈর্ঘ্য বেশি হয়, রাতের দৈর্ঘ্য কম হয়। আবার কখনো দক্ষিণ গোলার্ধে দিনের দৈর্ঘ্য বেশি হয়, রাতের দৈর্ঘ্য কম হয়। তো এটা পর্যায়ক্রমে হয়। তো আমি পৃথিবীর পরিক্রমণ গতি যখন আলোচনা করব, অপসূর অনুসূর অবস্থান, তারপরে এই যে পৃথিবীর পরিক্রমণ গতির ফলাফল, মহাবিষুব, জলবিষুব, তারপর কর্কট ক্রান্তি, মকর সংক্রান্তি, এগুলো যখন আলোচনা করব নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ আলোচনা করব, তো তখন এগুলো একটু ভালো করে বলবো। আজকে তোমরা এটুকুই জেনে রাখো যে পৃথিবী তার অক্ষের সঙ্গে
23.5 ডিগ্রি কোণে এবং পৃথিবী তার কক্ষতলের সঙ্গে 66.5 ডিগ্রি কোণে হেলে আছে এবং এর ফলে সূর্যরশ্মির পতন কোণের তারতম্য হয়। আর এই সূর্যরশ্মির পতন কোণের তারতম্যের জন্যই পৃথিবীতে ঋতু পরিবর্তন ঘটে। ঠিক আছে, এইটুকু জেনে রাখো। তো এর থেকে বেশি আমি বলছি না, মানে এরপরেই আজকে আমি পৃথিবীর পরিক্রমণ গতিটা আলোচনা করছি না, দুটো একসঙ্গে দিয়ে দিলে তোমাদের অনেক খিচিবিচি হবে, বুঝতে অসুবিধা হবে। সেই জন্যই আমি চাইছি যে তোমরা আজকে পৃথিবীর আবর্তন গতির ফলাফলটা যেটা আমি আজকে আলোচনা করলাম আর পৃথিবীর আবর্তন গতির পর্যবেক্ষণ যেটা আলোচনা করলাম সেগুলোই তোমরা ভালো করে বোঝো এবং ভালো করে পড়ো। ঠিক আছে, আর এখান থেকে দেখো তোমরা টেক্সট বই থেকে প্রচুর শর্ট কোশ্চেন হবে, তোমরা এখান থেকে টেক্সট বই থেকে শর্ট কোশ্চেন সলভ করে আমাকে চেক করাও। আমার পার্সোনাল যে হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানে তোমরা ফটো তুলে পাঠাও, খাতায় লিখে। কোনো কোশ্চেনের অ্যান্সার জানা না থাকলে আমাকে জিজ্ঞেস করো, আমি তোমাদেরকে বলে দেবো। তো দেখো আজকে আমি আরেকবার বলে দিই যে কী কী আলোচনা করলাম, যেগুলো তোমরা বাড়িতে পড়বে ভিডিওটা দেখার পরে। দেখো পৃথিবীর আবর্তন গতির পর্যবেক্ষণ, প্রথমে আমি সূর্যের দৈনিক আপাত গতি বললাম। এখানে দেখো সূর্যের দৈনিক আপাত গতি বলতে কি বোঝো, এরকম কোশ্চেন আসতে পারে, সেটা পড়বে। তারপর ফুকোর পরীক্ষা, তারপর পৃথিবীর যে অভিগত গোলীয় আকৃতি তার জন্য আমরা জানতে পারি পৃথিবীর আবর্তন গতি রয়েছে। তারপর উপগ্রহ প্রেরিত চিত্র পর্যবেক্ষণ আর অন্যান্য গ্রহের আবর্তন পর্যবেক্ষণ, এগুলো। তারপর দেখো আবর্তন বা আহ্নিক গতির ফলাফল, এটা খুবই ইম্পর্টেন্ট, এটা তোমাদের 3 নম্বর 5 নম্বর কোশ্চেন আসতে পারে। ছোট ছোট 2 নম্বর ভাগ ভাগ করেও কোশ্চেন আসতে পারে, যে সূর্যাস্ত বা গোধূলি কাকে বলে, উষা কাকে বলে, তারপর ছায়াবৃত্ত কাকে বলে, পৃথিবীর আবর্তন গতির 3টি ফলাফল লেখো। তারপর সমুদ্রের জোয়ার ভাটা কিভাবে সংঘটিত হয়, দিন রাত্রি কিভাবে সংঘটিত হয়, সূর্যোদয়ে সূর্যাস্ত কিভাবে হচ্ছে, তারপর পৃথিবীর অভিগত গোলক আকৃতি কেন, পৃথিবীকে অভিগত গোলক বলা হয় কেন, এরকমও কোশ্চেন আসতে পারে। তো এগুলো তোমরা টেক্সট বই থেকে ভালো করে করো। ঠিক আছে, রেফারেন্স ইউজ করবে না, সব টেক্সট বই থেকে ভালো করে পড়ো। ফেরেলের সূত্রটা পড়বে ভালো করে। তারপর এখানে দেখো সময় পরিবর্তন কিভাবে হচ্ছে, দিন রাত্রি সংঘটিত হচ্ছে কিভাবে, কোরিওলিস বল কি, কোরিওলিস বল কিভাবে সৃষ্টি হচ্ছে তার প্রভাব, আর নিয়ত বায়ু প্রবাহের দিক বিক্ষেপ সম্পর্কে আমি বললাম, এটা পড়বে। তারপর সূর্যরশ্মির পতন কোণের পার্থক্য বা পতন কোণের তারতম্য কেন হয়, তার ফলে কি হচ্ছে, এগুলো ভালো করে পড়ো। ঠিক আছে, টেক্সট বই থেকে পড়বে। আজকের ক্লাস এটুকুই থাক। নেক্সট ক্লাসে আমরা ইনশাল্লাহ পৃথিবীর পরিক্রমণ গতি সম্পর্কে আলোচনা করব। আসসালামু আলাইকুম।